এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের চরিত্র ও ঘটনা যদি কারো সাথে কোনোভাবে মিলে যায়, সেটা নিছকই কাকতালীয়। মানুষ যেই অবস্থায় এবং যত অসুবিধেই থাকুক, আমরা কখনো আত্মহত্যাকে উৎসাহ দেই না এবং সাপোর্ট করি না। মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ শুনবেন সুশান্ত সাহার লেখা এক ভৌতিক ও রোমান্টিক গল্প, নিশিরাত বাঁকা চাঁদ। Mid-century audio station. 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 পাহাড়ি এলাকার অফবিট জায়গা। পাহাড়ের কোলে এই অপূর্ব সুন্দর জায়গা দেখতে মাঝে মাঝেই অনেকে আসে। কাছেই দুটো হোমস্টে, তাই যারা আসে থাকা খাওয়াতে অসুবিধা হয় না। হোমস্টের সামনে রাস্তা, তার ওপাশে পাকা মোটা গার্ডওয়াল, দেয়ালের ওপাশে খাত। কেউ যদি পড়ে যায় একদম নিচে। কিন্তু দেয়ালে বসে দূরের পাহাড়গুলো আর খোলা আকাশ দেখতে দুর্দান্ত লাগে। মাধবী ও সঞ্জীব আজকেই এখানে এসেছে। হোমস্টের দোতলায় সামনে একটা ঘর নিয়েছে ওরা। রাতের অন্ধকারে পরিষ্কার আকাশে বাঁকা চাঁদ দেখা যাচ্ছে। দূরে কোথাও কুকুর কাঁদছে, সম্ভবত ঠান্ডায়। মাধবী একা বারান্দায় দাঁড়িয়ে। সঞ্জীব বাথরুমে ঢুকেছে। আবছা অন্ধকারে মাধবী দেখতে পায় একটি মেয়ে একটা ছেলের বাঁ হাত জড়িয়ে ধরে ডান দিকের রাস্তা থেকে এগিয়ে আসছে। ছেলেটির হাতে মোটা বড় একটি ডায়েরি। ছেলে মেয়েটি এগিয়ে আসে। এরপর দুজন খাতের দিকে পা ঝুলিয়ে মোটা দেয়ালটার উপর উঠে বসে। কিছুক্ষণ তারা চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকে। এরপর ছেলেটা ডায়েরিখানা পাশে রাখে। তারপর দুজন উঠে দাঁড়ায় এবং দুজন দুজনের হাত ধরে হঠাৎ করে নিচের দিকে ঝাঁপ মারে। মাধবী ওদের ঝাঁপ দিতে দেখে চিৎকার করে ওঠে, সঞ্জীব, সঞ্জীব, তাড়াতাড়ি এদিকে এসো। সঞ্জীব। সঞ্জীব তখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাওয়ালে হাত মুছছে। মাধবীর চিৎকার কানে পৌঁছতেই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। বাবা কি ঠান্ডা! বলো বলো বলো, কি হয়েছে, কি হয়েছে বলো। একটা কাপল ওখান থেকে খাদের মধ্যে ঝাঁপ দিল। সে কি সর্বনাশ! চলো 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 দেখি, চলো। সঞ্জীব ও মাধবী তাড়াতাড়ি বারান্দার শেষে নিচে যাওয়ার সিঁড়ি থেকে নেমে আসে এবং মালিকের ঘরের দরজায় গিয়ে আওয়াজ করে, এই যে শুনছেন, তাড়াতাড়ি দরজাটা খুলুন না। প্লিজ দরজাটা খুলুন, বিরাট একটা অঘটন ঘটে গেছে। হোমস্টের মালিক ব্যস্ত হয়ে দরজা খোলে। কি হয়েছে স্যার? রাস্তার ওপর থেকে একটা ছেলে আর একটি মেয়ে খাদের দিকে ঝাঁপ দিয়েছে। ওঠা কিছু না, আপনি কি শুয়ে পড়ুন। আরে কি বলছেন? দুজন মানুষ ঝাঁপ দিল আর আপনি বলছেন ওটা কিছু না? ওনারা অনেক দিন আগে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। কি বলছেন? অনেক দিন আগে মানে? আমি একটু আগেই ওদের ঝাঁপ দিতে দেখলাম। আপনি ঠিকই দেখেছেন, কিন্তু ঘটনাটা ঘটেছে অনেক দিন আগেই। মানে ঝাঁপ দিল এখন, আর আপনি বারবার বলছেন অনেক আগে ঝাঁপ দিয়েছে? যাদের ঝাঁপ দিতে দেখেছেন তারা মারা গেছে অনেক আগেই। তারা স্বামী স্ত্রী এখানে বেড়াতে এসে সুইসাইড করেছিল। নিশিরাতে বাঁকা চাঁদ দেখা গেলে তাদের আত্মা এখানে ঘোরে। এরপর খাতের দিকে ঝাঁপ দিয়ে তারা হারিয়ে যায়। তার মানে
ওই দুজন ভূত ছিল? হ্যাঁ ম্যাডাম। মাধবী ভয়ে কাঁদতে শুরু করে, কাঁপতে থাকে তার শরীর। সে সঞ্জীবকে জড়িয়ে ধরে। আমি আর এখানে থাকবো না, এখানে ভূত আছে। আপনি ভয় পাবেন না ম্যাডাম, ওনারা কারো কোনোদিনও ক্ষতি করেনি। রাত আরও বেড়েছে। মাধবী ও সঞ্জীব বিছানায় শুয়ে, কারোর চোখে ঘুম নেই। মাধবী ভাবতে পারছে না সে ভূত দেখেছে। তার শরীরের ভিতরটা এখনো কাঁপছে। মনের মধ্যে ভেসে উঠছে ছেলে মেয়েটির ঝাঁপ দেওয়ার দৃশ্য। মাধবীর মনে পড়ে ছেলে মেয়ে দুটি ঝাঁপ দেওয়ার আগে একটা ডায়েরি ঢালাইয়ের গাঁথনির উপর রেখে ঝাঁপ দিয়েছিল। মাধবী চঞ্চল হয়ে ওঠে। সঞ্জীব, সঞ্জীব, ঘুমালে? সঞ্জীব মাধবীর দিকে পিছন করে পাশ ঘুরে শুয়েছিল। না, ঘুম আসছে না। তুমি যা দেখলে, তারপর হোমস্টের মালিকও যা বলল, তাতে তো ঘুম উড়ে গেছে গো। আমার যতদূর মনে পড়ছে, ওরা ঝাঁপ দেওয়ার আগে একটা ডায়েরি ওদের পাশে রেখে দিয়েছিল। মাধবী হঠাৎ করে খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায়। সঞ্জীব উঠে বসে। কোথায় যাচ্ছ? ওরা ওখানে কি রেখে গেল সেটা দেখতে যাচ্ছে। তুমি কি পাগল হয়েছ? আরে শুনলে না, ওরা ভূত। কিছু হবে না, তুমি অপেক্ষা করো, আমি আসছি। মাধবী, যেও না। যেও না মাধবী। উফ, এই ডেসপারেট মহিলাকে নিয়ে হয়েছে আমার যত রকমের মুশকিল। দূর। সঞ্জীব বিছানা ছেড়ে মাধবীর পিছে যায়। মাধবী সিঁড়ি থেকে নেমে নিচে আসে। সেখানে কম আলো জ্বলছে, সব নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে। সঞ্জীব সিঁড়ি থেকে নেমে এসে মাধবীর পাশে এসে দাঁড়ায়। কেন পাগলামো করছো? চলো, ঘরে চলো। মাধবী এগিয়ে যায়, বাইরের দরজা খুলে বেরিয়ে আসে রাস্তায়। সাথে সাথে একটা ঠান্ডা হাওয়ার অনুভূতি হয়। মাধবীর গা শিউরে ওঠে। ছমছমে এক পরিবেশ। সঞ্জীব এগিয়ে এসে মাধবীর পাশে দাঁড়িয়েছে। মাধবী সুইসাইডের জায়গাটার দিকে তাকায়, যেখান থেকে ছেলে মেয়ে দুটো ঝাঁপ দিয়েছিল, কিন্তু স্পষ্ট কিছু দেখা যায় না। মেঘ তখন কুয়াশার আকার নিয়ে ওদিকটা ঢেকে রেখেছে। এই সময় হঠাৎ কোথাও একটা কুকুর কেঁদে ওঠে। পরিবেশ হয়ে যায় ভারী। ফিরে চলো, ফিরে চলো। এইখানে দাঁড়ানোটা ঠিক হচ্ছে না। মাধবী দোনমনো করতে থাকে। তার ভয় করছে। কি করবে সে ঠিক করে উঠতে পারছে না। মেঘ সরে যেতে থাকে। ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার হয়। বাঁকা চাঁদের আলোতে সুইসাইডের জায়গাটা দেখা যাচ্ছে। ওই দেখো সঞ্জীব, মনে হচ্ছে ওখানে একটা ডায়েরি রয়েছে। আমি ঠিকই দেখেছিলাম। মাধবী ছুটে যায় ডায়েরির দিকে। নিমিষের মধ্যে ডায়েরিটাকে তুলে নেয়, এরপর ছুটে ফিরে আসে। চলো চলো, আর দাঁড়িও না। মাধবী এগিয়ে গিয়ে সিঁড়ি থেকে ওপরে চলে যায়। সঞ্জীব তাড়াহুড়ো করে দরজা না আটকে চলে যাচ্ছিল। মনে পড়তে আবার ফিরে এসে দরজা আটকায়। এরপর সিঁড়ি থেকে চলে যায় ওপরের দিকে। মাধবী ডায়েরি হাতে খাটে বসে ডায়েরির দিকে তাকিয়ে আছে। সঞ্জীব ঘরে এসে ঢোকে। দরজা আটকে ঘরের লাইট জ্বালায়। মাধবীর দিকে তাকায়। মাধবী তখন একইভাবে বসে। ওইভাবে ডায়েরিটার দিকে তাকিয়ে কি দেখছো? ভাবছি এই ভূতের ডায়েরিতে কি আছে, খুলবো? জানি না, ওই ডায়েরি খোলার সাথে সাথে যদি কিছু অঘটন ঘটে। দেখি না কি হয়। দাঁড়াও দাঁড়াও,
আমি আমি খুলছি। সঞ্জীব এগিয়ে গিয়ে মাধবীর পাশে বসে। এরপর মাধবীর হাত থেকে ডায়েরিটাকে নেয়। এরপর মনে ভয় নিয়ে ডায়েরির প্রথম পেজ খোলে। দেখে ডায়েরিতে কিছু লেখা। সঞ্জীব ডায়েরির পেজগুলো উল্টাতে থাকে। নীল কালি দিয়ে সব পেজগুলো ভর্তি কিছু লেখা। সন্দীপের বুঝতে অসুবিধা হয় না। ছেলে মেয়ে দুটি তাদের জীবনের কথা লিখে গেছে। আমার মনে হয় ওরা ওদের জীবনের ঘটনাটাই লিখে গেছে। পড়োই না, ও অন্যের ডায়েরি পড়া কি ঠিক হবে? কিছু হবে না, তুমি পড়ো। সঞ্জীব মাধবীর কথা মতন প্রথম পেজ পড়তে শুরু করে। তাতে লেখা আছে, জীবনের জীবনের সবথেকে মূল্যবান হলো ভালোবাসা। ভালোবাসা। টাকা পয়সা দিয়ে হয়তো গাড়ি বাড়ি ও শখের অনেক জিনিস কেনা যায়, অনেক জিনিস কেনা যায়, কিন্তু ভালোবাসা এই সবের ঊর্ধ্বে। ভালোবাসা এসবের ঊর্ধ্বে। আর সত্যিকারের ভালোবাসা ভাগ্যবান মানুষেরাই পায়। আমি প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বলছি, যে সম্পর্ক রক্তের হয় না, হয় শুধু হৃদয়ের। আমি সুমন, আর আমার ভালোবাসার মানুষটির নাম ঝিলিক। আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি। বলা যায় আমরা এক আত্মা দুটি শরীর। আমাদের প্রেম স্কুল বা কলেজ থেকে শুরু হয়নি। আমাদের প্রথম আলাপ পাবলিক বাসে। মোটামুটি ভিড় একটি পাবলিক বাস। ঝিলিক সিট পায়নি, তাই গেটের পাশে লেডিজ সিটের কাছে দাঁড়িয়ে আছে। বাস বেশ জোরে চলছে। হঠাৎ ঝিলিকের কিছু অসুবিধে হতে শুরু করে। এই যে কন্ডাক্টর দাদা, বাসটাকে একটু থামান, আমার শরীর খারাপ করছে, আমি নেমে যাব। এইভাবে যেখানে সেখানে গাড়ি থামানো যায় না দিদি। সামনে স্টপেজ আসছে, ওখানে নেমে যাবেন। উনি যখন বলছেন ওনার অসুবিধে হচ্ছে, একটু সাইড করে নামিয়ে দিন না। আপনি তো বলে দিলেন অ্যাক্সিডেন্ট হলে তখন কি হবে? লেডিস নামতে সময় লাগে। আমার সময় লাগবে না, একটু আস্তে করলেই নেমে যাব। প্লিজ দাদা, আমার অসুবিধাটা একটু বুঝুন। ওই ভূত, গাড়িটার সামনে একটু সাইড করে দে তো। বাস একটু এগিয়ে গিয়ে রাস্তার এক পাশে থামিয়ে দেয়। তারপর ড্রাইভার কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে, এই কি হয়েছে? একজন মহিলার শরীর খারাপ করছে, আপনি আসুন দিদি। ঝিলিক এগিয়ে গিয়ে বাস থেকে নেমে আসে। কি যেন মনে করে সুমনও নেমে যায়। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, চল ভূত। বাস চলে যায়। ঝিলিক এবার সুমনকে লক্ষ্য করে। আপনি নেমে গেলেন যে? আপনার শরীর খারাপ করছে, তাই ভাবলাম যদি কোনো হেল্প লাগে। সত্যি কথা বলতে আমার পেটটা প্রবলেম করছে, এক্ষুনি টয়লেট যাওয়া প্রয়োজন, না হলে প্রেস্টিজের ব্যাপার ঘটে যাবে। কি করি বলুন তো? সুমন রাস্তার এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখতে পায় একটা হোটেল। আপনি চিন্তা করবেন না, প্রবলেম সলভ হয়ে গেছে, আসুন আমার সাথে। ঝিলিক সুমনের সাথে ধীর পায়ে এগিয়ে যায়। সুমন রিসেপশনে ঢোকে। গুড মর্নিং, আপনাদের রুম রেট কি আছে? এক মিনিট, তার আগে আপনাদের টয়লেটটা কোন দিকে যদি বলে দিতেন ভালো হতো, আমার মিসেস একটু যাবে। রিসেপশনের লোকটি টয়লেট দেখিয়ে দেয়। ঝিলিক এগিয়ে যায় টয়লেটের দিকে। সুমন লোকটিকে বলে, আসলে আমাদের অনেকগুলো রুম লাগবে, বাড়িতে বিয়ে আছে, বাড়িতে অত জায়গা নেই, তাই হোটেলে রাখতে হবে। ঝিলিক যতক্ষণ না তার কাজ সেরে ফিরে আসছে, সুমন ততক্ষণ নানান রকম কথা বলতে থাকে। ঝিলিক আসলে সুমন হোটেলের একটা কার্ড নিয়ে পরে জানাবে বলে বিদায় নেয়। থ্যাংক ইউ, আজ আপনি না থাকলে হয়তো বিশাল বিপদে পড়তাম। বিপদে পড়তেন না, কারণ বিপদে পড়লে মানুষ একটা না একটা রাস্তা ঠিক খুঁজে বার করে। টয়লেটে বসে গোপাল ভাঁড়ের গল্পটা খুব মনে পড়ছিল, আর বুঝতে পারলাম রাজা কৃষ্ণচন্দ্রের মাঝ নদীতে কেমন অবস্থা হয়েছিল। আপনি তো খুব মজার মানুষ। জীবনে আর আছেটা কি? যতদিন বাঁচবো
মজা আনন্দ করে কাটিয়ে দেব। যাই হোক, আমার নাম ঝিলিক। আমি সুমন। আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। আমারও। আমি এখন চলি, এরপরে আরও দেরি হলে ম্যানেজার খুব রাগ করবে। আপনি চাকরি করেন? হ্যাঁ, গড়িয়াহাটে একটি জুয়েলারি শোরুমে। আর আপনি? একটা ছোটোখাটো কোম্পানি সেলসে আছে। আপনার জুয়েলারি শোরুমের নাম কি? ঝিলিক শোরুমের নাম বলে। এরপরে দেখি আপনার মোবাইলটা। সুমন কোনো কথা না বলে জামার বুক পকেট থেকে মোবাইল বার করে ঝিলিকের হাতে দেয়। লকটা খুলে না দিলে ইউজ করব কিভাবে? ও সরি। সুমন ঝিলিকের থেকে মোবাইল নিয়ে লক খুলে আবার ঝিলিকের হাতে ফিরিয়ে দেয়। ঝিলিক নিজের নাম্বার টাইপ করে। ঝিলিকের কাঁধে থাকা ব্যাগে মোবাইল বেজে ওঠে। ঠিক আছে, এই নিন, ছুটির পরে ফোন করব। কাছাকাছি থাকলে কোথাও বসে গল্প করা যাবে। ঝিলিক ঝড়ের গতিতে বাস স্টপিসের দিকে হাঁটা মারে। সুমন হাতে ধরে থাকা মোবাইল স্ক্রিন অন করে ঝিলিকের নাম্বার সেভ করে। এই সময় ঝিলিক একটি বাসের গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, এই যে, হ্যালো, নাম্বারটা সেভ করেছেন তো? দেখা হবে। সুমন ঝিলিককে দেখে হাসি মুখে হাত নাড়ে। বাস দূরে চলে যায়। সুমনের মনে এক অজানা আনন্দ হয়। শোরুম বন্ধ হবার পরে ঝিলিক বাকি কাজ সেরে বেরিয়ে আসে। সে ঠিক করে সুমনকে ফোন করবে। এই ভেবে তার সাইড ব্যাগ থেকে মোবাইল বার করতে যাবে, চোখ পড়ে গেটের এক পাশে ফুটপথে দাঁড়ানো সুমনের দিকে। সুমন হাসি মুখে ঝিলিকের দিকে তাকিয়ে আছে। ঝিলিকও সুমনকে দেখে হাসে, এগিয়ে যায় সুমনের কাছে। কাজে গেছিলেন না পরের বাস ধরে আমার পিছু নিয়ে এখানে এসে অপেক্ষা করছেন? কাজে মন বসছিল না, তাই চলে এলাম। প্রেম রোগ হলো নাকি? মনে হচ্ছে। তবে তো ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। তাই জন্যেই তো আপনার কাছে এলাম। আমি তো ডাক্তার নই। কিন্তু আমার প্রেম রোগ সারাবার ওষুধ শুধু আপনার কাছেই আছে। আচ্ছা, তা কিভাবে সারবে? আপাতত আমাদের বন্ধুত্ব বাড়িয়ে, তারপর আমাকে যদি ভালো লাগে অটোমেটিক আপনারও প্রেম রোগ হয়ে যাবে। আর তখনই আপনার প্রেম রোগ সারবে। একদম ঠিক। আপনি একটু বেশি ফাস্ট যাচ্ছেন না? সেটা হয়তো যাচ্ছি, কিন্তু মন যদি আপনার কাছে পড়ে থাকে কাজ করব কি করে? দেখুন, আজ সারা দিন আমার মাথায় শুধু আপনি ঘুরপাক খেলেন। এইভাবে কাজে মন বসে? একটুখানি আলাপেই এত কিছু? কিছু হতে একটুখানি আলাপই যথেষ্ট। বুঝেছি। এবার বলুন কোথায় বসবেন? ফোন যখন আমাকে করতে যাচ্ছিলেন তখন নিশ্চয়ই বাকি প্ল্যানও করে রেখেছেন। আপনাকে যে আমি ফোন করতে যাচ্ছিলাম সেটা বুঝলেন কি করে? আপনার রিয়াকশান দেখে। তাছাড়া আপনিই তো বলেছিলেন ফোন করবেন। বুদ্ধি আছে। চলুন, আপনাকে নিয়ে একটা ভালো জায়গায় যাই। সেদিন আমরা লেকের কাছে একটা ক্যাফেতে গিয়ে বসি। ওখানে বেশি ভিড় ছিল না, বিশেষ করে শপের বাইরে রাখা টেবিলগুলোতে। তবে আমরা বন্ধুত্বের প্রথম ধাপটা এগিয়ে যাই। কিভাবে? আপনিটাকে তুমিতে কনভার্ট করে। বেশ, তাই হোক। এবার বলো, তোমার বাড়িতে কে কে আছে? এখানে কেউ নেই। 4 বছর ধরে এখানে একটা ঘর ভাড়া নিয়ে আমি একাই থাকি। মা বাবা আমার বাকি 5 ভাইয়ের সাথে বর্ধমানে থাকে। বলতে পারো আমি ছাগলের 6 নম্বর বাচ্চা। আমি চাকরি করছি তাই ওদের খুব রাগ। আসলে আমাদের ক্ষেত খামারি ছাড়াও চালের আড়ত, কোল্ড স্টোর, আরও অনেক কিছু আছে। বাবার ইচ্ছা ছিল বাকি ভাইদের সাথে আমি ওগুলোই সামলাই, কিন্তু আমার ভালো লাগতো না। তাই একটা চাকরি পেয়ে কলকাতায় চলে আসি। তোমার মা খোঁজ নেয় না? মাঝে সাঝে বর্দার মোবাইল থেকে ফোন করে। আসলে মা আগেকার মহিলা তো, তাই বাবার ইচ্ছেই শেষ কথা। তার মানে বড়লোক হয়েও সাধারণ জীবন কাটাচ্ছ? বলতে পারো। বাবার পয়সায় পোদ্দারি করছি না। যাই হোক, এবার তোমার কথা বলো। আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়।
আমি মার সাথেই ছিলাম। বাবা প্রতি মাসে খরচ পাঠাতো। যখন আমার এডুকেশন কমপ্লিট হয় তারপর থেকে বাবা টাকা পাঠানো বন্ধ করে দেয়। মা একটা প্রাইমারি স্কুলে টিচার ছিলেন, সেও কোভিডের সময় মারা যান। বাবা মায়ের নামে একটি বাড়ি কিনেছিলেন। আমি আর মা ওই বাড়িতেই থাকতাম। ইনফ্যাক্ট আমি এখনও ওই বাড়িতেই আছি। বলতে পারো আমি এখন অনাথ। বাবা কোথায় আছে জানি না। মামারা কোনো কালেই আমাদের খোঁজ রাখতো না। এমনকি মায়ের মৃত্যুর সংবাদ পেয়েও কেউ আসেনি। শুনেছি মা নিজের পছন্দ মতন পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই তারা যোগাযোগ রাখেনি। তোমার মা পালিয়ে বিয়ে করেছিল কেন? আমার দাদু গোড়া ব্রাহ্মণ ছিলেন। সে চাইছিলেন ব্রাহ্মণ ছেলের সাথেই মার বিয়ে হোক। বুঝেছি, ওল্ড মাইন্ডেড। তুমি কোথায় ভাড়া থাকো? কেষ্টপুর। কেষ্টপুরে তো আমিও থাকি। তুমি কাদের বাড়ি থাকো? অনিল রায় বিকাশ ভবনে চাকরি করে। আমি তো ওনার মেয়েকে পড়াতে যেতাম। দেখেছ, এত কাছাকাছি থাকি, আলাপ হলো শেষ অবধি বাসে। সময়ের আগে কিছু হয় না। আজ আমাদের আলাপ হওয়ার ছিল, তাই হয়েছে। এই সবও মানো দেখছি। ভালো, আমার মা থাকলে 100% তুমি অ্যাপ্রুভ হয়ে যেতে, কারণ সেও খুব কপালে বিশ্বাস করত। চলো, আজকের মতন এখানেই ইতি করি, কাল আবার ডিউটি আছে। তবে কি কাল আমরা এখানেই মিট করছি? একই দিকে তো যাব। চলো যেতে যেতে প্ল্যান করে নিচ্ছি। এখন সকাল 7টা। সুমন অফিসে বের হবে, তাই ব্রাশ করে রান্নাঘরে ঢুকেছে চা করতে। এমন সময় কলিং বেল বাজে। সুমন চা না বসিয়ে এগিয়ে আসে দরজা খুলতে। এ কি তুমি? গুড মর্নিং। ঝিলিক ঘরে এসে ঢোকে, হাতের টিফিন বক্সটা ডাইনিং টেবিলের ওপর রাখে। তোমার জন্যে ডালিয়া এনেছি। ডালিয়া খাও তো? সে খাই, কিন্তু আনার কি দরকার ছিল? আমার জন্যে করেছিলাম, তাই ভাবলাম তোমাকেও একটু দিয়ে আসি। তবে এখন থেকে আমি নিশ্চিন্ত। সকালে টিফিনটা আর আমাকে বানাতে হবে না। চা খাবে? খেতে পারি, তুমি বানাবে? আজ আমি বানাই, বিয়ের পর না হয় তুমি বানিও। সেটি হবে না, সব কাজ দুজনকে মিলেমিশে করতে হবে। এগ্রি। তাহলে বিয়েটা আমরা কবে করছি? এত তাড়াতাড়ি নয় মশাই, আগে বুঝতে দাও তোমার সাথে আমার কতটা ঝগড়া হতে পারে। ঝগড়া কেন হবে? ঝগড়া হবে না? শুধু ভালোবাসাই থাকবে নাকি? যাও, ঝটপট চাটা করে আনো, আমাকে রেডি হয়ে অফিস যেতে হবে। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। সুমন রান্নাঘরে চলে যায়। ঝিলিক ঘরটাকে ভালো করে দেখতে থাকে। ঘর তো বেশ ভালো করেই গুছিয়ে রেখেছ। অ্যাটলিস্ট বুঝতে পারছি তুমি নোংরা না। থ্যাংক ইউ আমার প্রশংসা করার জন্য। তা আমরা আজ কোথায় মিট করছি? আবার মিটের কি হলো, দেখা তো হয়েই গেল। তাছাড়া রোজ রোজ ক্যাফেতে বসে খরচ বাড়াবার কোনো মানে নেই। শোনো, তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলো। সামনে কোনো একটা বিয়ের ডেট দেখে আমরা বিয়েটা সেরে নিই। সুমন চা নিয়ে এসে ডাইনিং টেবিলের ওপর রাখে। আমাদের ঝগড়ার পরিমাণটা মাপবে না? সে বিয়ের পরেও মাপা যাবে। বেশি ঝগড়া হলে ডিভোর্স করে নেব। এমনিতে তো আমার ফ্যামিলিতে ডিভোর্স করার রেকর্ড আছে। কথাটা বলেই ঝিলিকের চোখ দুটোতে জল আসে। সুমন বোঝে ঝিলিকের মনের কষ্ট। ছোটবেলায় মা বাবাকে আলাদা হতে দেখেছে। একটা বাচ্চার কাছে এটা যে কতটা বেদনাদায়ক যদি মা বাবারা বুঝত। সুমন চায়ের কাপ তুলে এগিয়ে আসে। এটা ধরো। ঝিলিক চোখের জল মুছে কাপ নেয়। আমি কথা দিলাম তোমার আমার ডিভোর্স হবে না। যদি কোনোদিন এমন পজিশন আসে, আমি নিজেকে শেষ করে তোমাকে মুক্তি দিয়ে যাব, তবু ডিভোর্স তোমাকে দেবো না। চা খেতে দাও, বেশি ইমোশনাল হয়েও না। সুমন একটু হাসে, তারপর টেবিলের সামনে গিয়ে নিজের চায়ের কাপ তুলে চুমুক দেয়।
একটা অসুবিধা আছে। দেখো, অনুষ্ঠান করে বিয়ে করতে গেলে উভয় বাড়ির লোক না থাকলে ভালো লাগে না। আর তুমি বলছো তোমার মামারা যোগাযোগই রাখে না, আর তোমার বাবা কোথায় থাকেন তুমি জানো না। আমি বলি কি, আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়ে বন্ধুদের একটা পার্টি দিয়ে দিই। রেজিস্ট্রি ম্যারেজের সময় আমার বাড়ির লোকেরা থাকলো, আর তোমার কিছু কলিগ বা বন্ধু। কথাটা বাস্তব। অনুষ্ঠান করে বিয়েতে উভয় বাড়ির লোক ও আত্মীয় স্বজন না থাকলে ভালো লাগে না। তবে আমরা তাই করি, রেজিস্ট্রি ম্যারেজ করিনি। এরপর আমরা রেজিস্ট্রি ম্যারেজ ফর্মালিটি কমপ্লিট করে 35 দিন পর বিয়ে করলাম। সেই প্রথম আমার বাড়িতে মা, বাবা ও বড়দা এলো, আর বাকিরা ভিডিও কলে আমাদের সাথে কথা বলল। মায়ের ব্যবহারে বুঝতে পারলাম ঝিলিককে মায়ের পছন্দ হয়েছে। বাবা একটু অসন্তুষ্ট, হয়তো সে চায়নি তার ছোট ছেলের বিয়েটা এমনভাবে হোক। দাদা আমাকে ছোট থেকেই ভালোবাসে, তাই আমাকে মোটা টাকার একটা খাম দিয়ে বলল মনের মতো জিনিস কিনে নিতে। মা বাবা ঝিলিককে সোনার হাতের, গলার, কানের সেট উপহার দিয়ে আশীর্বাদ করল। পরের দিন মা ঘরোয়া বৌভাত করে সেদিন ঝিলিককে লোহা বাঁধানো উপহার দেয়। মা বাবাকে পেয়ে ঝিলিক খুব খুশি। আমার মনে হচ্ছিল আমার বাবা মায়ের মধ্যেও নিজের বাবা মায়ের ভালোবাসার মমতা খুঁজে পেয়েছে। 2 দিন পরে আমাদের বাড়ির লোকেরা ফিরে যায়, শুরু হয় আমাদের সংসার। ভালো লাগছে না। বাড়িটা এই কদিন কি সুন্দর জমজমাট ছিল। কিছু করার নেই, তাদেরকেও তো ফিরতে হতো। দাদা বাবা ছাড়া বাকি দাদারা ব্যবসা সামলাতে হিমশিম খেয়ে যায়, আর মার ওখানে প্রিয় গরুরা আছে। তাদেরকে ছেড়ে যে এই কদিন এখানে কাটিয়ে গেল, এটাই বিরাট। যাই হোক, আমি যাই, ফুলের দোকান থেকে একটা লোককে নিয়ে আসি। কেন? ফুলের লোককে দিয়ে কি করবে? ফুল সজ্জা বাদে সব নিয়ম মানা হয়ে গেছে, ওটা আজকে সেরে ফেললে সব নিয়ম কমপ্লিট। আচ্ছা, এই নিয়মটা বৌভাতের দিন সারলে না কেন? তোমার দাদা তো বলেছিল ওরা আমার বাড়িতে চলে যাচ্ছে, আমরা দুজন সেই রাতটা একসাথে থাকি। ওরম হয় নাকি? আমার লজ্জা করে না? আজ বুঝি আমার কাছে লজ্জা করবে না? এ কি বলছো? তোমার কাছে লজ্জা পেলে ফুলসজ্জা হবে কি করে? বুঝেছি, যাও ডেকে আনো। ঝিলিক হাসে। সুমন ফুলের লোককে ডাকতে ঘর থেকে বেরিয়ে যায়। সুমন ফুলের দোকানে পৌঁছয়। দোকানদারের কাছে থাকা অ্যালবাম দেখে একটা ডিজাইন পছন্দ করে এবং বলে বিকেলে গিয়ে খাট সাজিয়ে আসতে। দোকানদার লোকটি কিছু অ্যাডভান্স রাখে এবং বিকেলে গিয়ে ফুলসজ্জার খাট সাজিয়ে দিয়ে আসে। এ কি, ঘরে তালা মারছো কেন? এখন বন্ধ থাক, রাতে খুলব। এখন যদি সাজানোটা দেখে নাও, সারপ্রাইজটা থাকবে না। চলো তাড়াতাড়ি তৈরি হয় না, আমরা একটু ঘুরে কোথাও বসে তারপর ডিনার সেরে বাড়ি ফিরব। বাবা, একদম রোমান্টিক মুডে আছো দেখছি। ব্যস্ত কলকাতায় গাড়ি চলাচল আর মানুষের ভিড়। সুমনরা ভিক্টোরিয়া ময়দান ঘুরে এসে পৌঁছেছে গড়িয়াহাট। এই পেট্রোল পাম্পের দিকে চলো তো, ফুচকা খাবো। এই তো ভেলপুরি আইসক্রিম খেলে, আবার ফুচকা খেলে ডিনার করতে পারবে? না পারলে না পারবো, এখন যা মন চাইছে সেটা তো খেয়ে নিই। ঝিলিক ফুচকা খায়। সুমনও ঝিলিকের থেকে 2-3টে তুলে মুখে দেয়। ঝিলিক থামে 20টা ফুচকার পরে। মন ভরলো? পেট মন দুটোই ভরেছে। খুব ভালো, চলো এবার একটা শাড়ির দোকানে ঢুকবো। ওরে বাবা, তুমি আমাকে শাড়িও গিফট করবে নাকি? ফুল সজ্জা, আমার বউকে আমি একটা শাড়ি গিফট করব না? এরপরে দুজন একটি নামি দোকানে ঢোকে এবং ঝিলিকের পছন্দ মতন
একটা বেনারসি কেনে। তারপর ট্যাক্সি ধরে বাড়ির কাছাকাছি এসে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা ফুলকা ডিনার করে বাড়ি ফেরে। রাত এখন 11টা। আশেপাশের লোকেরা প্রায় ঘুমিয়ে পড়েছে। সুমনের শোবার ঘরের সাথে বাথরুম নেই, একটাই কমন বাথরুম। সুমন গা ধুচ্ছে, আর ঝিলিক বেনারসি শাড়ি ও গয়না পরে সেজে ফুলশয্যার খাটের ওপর বসে একটা লম্বা খাতায় লিস্ট বানাচ্ছে। কিছুক্ষণ পরে সুমন ফ্রেশ হয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে বাথরুম থেকে বেরিয়ে শোবার ঘরে আসে। সুমন ভেবেছিল ঝিলিক তার জন্য অপেক্ষা করছে, কিন্তু ঝিলিককে কিছু খাতায় লিখতে দেখে অবাক হয়। এই কি লিখছো? ফর্দ, পরশু থেকে অফিস, কালকে এইগুলো সব কিনে ফেলতে হবে। এদিকে এসে বসো, শোনো কি কি লিখেছি। তুমি লিখছো মানে ঠিকই লিখছো। দাও, আর পড়তে হবে না, খাতাটা বরঞ্চ রেখে দিই। কাল দোকান করতে যাওয়ার আগে ভালো করে একবার দেখে নেব। সুমন খাতা পেন বিছানা থেকে তুলে ড্রেসিং টেবিলের ওপর রাখে। তাড়াহুড়ো করো না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আগে এখানে শান্ত হয়ে বসো। বসলাম, বলো। কাল বাড়িওয়ালাকে বলে দেবে সামনের মাসে তুমি বাড়ি ছেড়ে দিচ্ছ। থাকবো কোথায়? আমার বাড়িতে। ভয় নেই, কেউ ঘর জামাই বলবে না, কারণ বাড়িটা আমার। আর বউ জামাই বলে কোনো শব্দ নেই। তবে বাড়ি ভাড়াটা বেঁচে গেল, সেই টাকা জমিয়ে আমরা বাড়িটা মেরামত করে গুছিয়ে ফেলতে পারবো। আর সংসার আপাতত কয়েক বছর দুজনেরই থাকবে, পরে অবস্থা বুঝে সন্তানের কথা ভাববো। বাবা, তুমি পুরো জীবনটাই ভেবে ফেলেছো। ভাবতে হয়, সংসার চালাতে গেলে এই সব ভাবা জরুরি। ঠিক আছে, তুমি যা বলবে সব হয়ে যাবে। এখন থেকে আমি সুমন এই ফুলশয্যার ঘরকে সাক্ষী রেখে বলছি, আমার বউ যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। কথা দিচ্ছ? তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। তুমি জানো আমার কেউ নেই, আমি অনেক দিন ধরে একা। মা ছিল, সেও কোভিডের সময় চলে গেছে। বাবার ভালোবাসা স্নেহ কেমন হয় আমি জানি না। তোমাকে পাওয়ার পরে আমার মনে হয়েছে একটা বন্ধু পেয়েছি। তাই যেই পরিস্থিতি আসুক না কেন, তুমি আমাকে কোনো দিনও একা ছেড়ে কোথাও যাবে না, এমনকি মৃত্যু এলেও না। কি বলছো তুমি? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? কেন যাব? জানো সুমন, একা থাকতে আমার ভয় করে। একা থাকা খুব কষ্টের। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমাকে একা ছেড়ে যাব না। ঝিলিক নিশ্চিন্ত হয়ে সুমনের বুকে মাথা রাখে। সুমন আদর করে ঝিলিকের মাথায় হাত বুলিয়ে দেয়। আমাদের সংসার সুখে ও শান্তিতে কাটতে থাকবে। আমাদের ভালোবাসা আরো গভীর ও মধুর হয়ে উঠল। আমাদের দুজনের টান উভয়ের প্রতি প্রবল হলো। আমরা একে অপরের পরিপূর্ণ হয়ে উঠলাম। সুমন, চলো না কয়েকদিনের ছুটি নিয়ে বর্ধমান থেকে ঘুরে আসি। যাওয়া যেতে পারে, কিন্তু আমি তো ভাবছিলাম আমাদের হানিমুনটাই সারা হয়নি, তাই কদিনের জন্য পুরী বা দীঘা ঘুরে আসব। তোমার বুঝি সমুদ্র ভালো লাগে? আমার পাহাড় পছন্দ, কিন্তু আমার মনে আছে তুমি একদিন বলেছিলে যে তোমার সমুদ্র পছন্দ। তাই এবারটা সমুদ্রে যেতাম, পরের বার পাহাড়। আচ্ছা, আমার পছন্দটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। শোনো, এইবারে পাহাড়ে যাব, পরের বারে সমুদ্র। হানিমুনে যেতে গেলে সবসময় বউয়ের পছন্দের জায়গাকে প্রাধান্য দিতে হয়। তাছাড়া তুমি যা ঠান্ডা কাতর, পাহাড়ে ঠিক হানিমুনটা জমবে না। বুঝেছি, তার মানে আমরা সমুদ্রে যাচ্ছি। কোথায় যাবে? ভাবছি প্রোগ্রামটা একটু চেঞ্জ করব। তার মানে সমুদ্র ক্যান্সেল?
না, যাব আমরা সমুদ্রেতে, প্রথমে পুরী, তারপর বর্ধমান। তার মানে তো 1 সপ্তাহ ছুটি নিতে হবে। থুত, এতদিনের ছুটি পাবো নাকি? চেষ্টা করে দেখো, যদি হয়ে যায় তবে তোমার দুটো ইচ্ছাই পূরণ করে দিতে পারি। মনে হয় না এতদিন ছুটি দেবে, তবু দেখি কাল কথা বলে। উত্তাল সমুদ্রের ঢেউ ছুটে এসে পাড়ে আছড়ে পড়ছে। সুমন ও ঝিলিক সমুদ্রের দিকে তাকিয়ে বিচের বালিতে বসে। ঝিলিক সুমনের বাহাত জড়িয়ে কাঁধে মাথা রেখে তাকিয়ে আছে ঢেউগুলোর দিকে। সুমনও দেখছে উত্তাল ঢেউগুলোকে। জানো, মায়ের মুখে শুনেছি পূর্ণিমা আর অমাবস্যাতে নাকি সমুদ্র উত্তাল থাকে, ঢেউগুলো কয়েক ফিট উঁচুতে উঠে আছড়ে পড়ে। আমিও শুনেছি, ছোটবেলায় একবার পূর্ণিমার সময় মা বাবার সাথে দীঘায় গিয়েছিলাম, তখন বাবা বলেছিল। আকাশের বাঁকা চাঁদটাকে দেখে বোঝা যাচ্ছে আজ পূর্ণিমা অমাবস্যা কোনোটাই না। তবু দেখো সমুদ্রের ঢেউগুলো কত উঁচু হয়ে ফুলে উঠছে। সমুদ্র জানে আমার প্রেম এসেছে আমার সাথে, তাই সে কি করে শান্ত হয়ে থাকে। আকাশের বাঁকা চাঁদ আর সমুদ্রের ঢেউ আমাদের হানিমুনটাকে রোমান্টিক বানিয়ে তুলেছে। ঠিক বলেছ, আকাশের বাঁকা চাঁদ আর সমুদ্রের ঢেউ সব মিলিয়ে আমার মনের জগৎটাকে একটা আনন্দের মহল তৈরি করে দিয়েছে। এখন আমার মনে হচ্ছে এখানে তোমাকে। এই 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 এখানে নয়, এখানে নয়। সুমন বুঝতে পারে ঝিলিক এখনই তাকে আদর করার চেষ্টা করবে, তাই সে উঠে সরে যায়। ঝিলিক সাথে সাথে উঠে দাঁড়িয়ে সুমনকে ধরতে চায়। সুমন পালায়। এই 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 ঝিলিক, বোঝার চেষ্টা করো। এই আমরা বাইরে আছি ঝিলিক। না না না, সেসব আমি পরে ভাববো, হানিমুন করতে এসে এত ভাবা যাবে না। সুমন বিচ থেকে ছুটে পালায়। পিছনে ঝিলিক। সে সুমনকে ধরার চেষ্টা করে। জীবনটা যে এত সুন্দর সেটা অনুভব করেছিলাম ঝিলিক আমার জীবনে আসার পর। আমরা পুরীতে ঘোরা শেষ করে বর্ধমান গেছিলাম। মা, বাবা, দাদা, বৌদিরা আমাদের পেয়ে খুব খুশি। ভাইপো ভাইজিরা তো ঝিলিকের পিছুই ছাড়ে না, শুতে খেতে বসতে তাদের কাকিমাকেই চাই। আমার ঝিলিক খুব সুন্দরী তা নয়, কিন্তু ওর ব্যবহার সবাইকে মুগ্ধ করে। আমরা বর্ধমান থেকে ফিরে আবার সংসারের কাজে মন দিলাম। এইভাবে সুখে শান্তিতে আমাদের বিয়ে 3টে বছর কেটে গেল। একদিন কাজ থেকে বেরিয়ে হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। তখন কোনো রকমে নিজেকে সামলে নিলাম, কিন্তু দুর্বলতাটা গেল না। আমি ম্যানেজারকে ফোন করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। ঝিলিক তখন ডিউটিতে। আমার কাছে চাবি থাকে, তাই আমি ঘরে ঢুকে শুয়ে পড়লাম। তারপর আমার আর হুঁশ ছিল না। ঘুম ভাঙল ঝিলিকের ছোঁয়াতে। এই সুমন, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তোমার শরীর খারাপ, আমাকে একটা ফোন করে জানাবে তো। সুমন ধীরে উঠে বসে। জ্বর এসেছে বুঝিনি, এমনিতে শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। ঝিলিক তাড়াতাড়ি ড্রয়ার খুলে একটি জ্বরের ট্যাবলেট বার করে। এরপর জলের বোতল নিয়ে আসে। এই নাও, আপাতত এই ওষুধটা খেয়ে নাও। ঝিলিকের দেওয়া ট্যাবলেট সুমন জল দিয়ে গিলে নেয়। পাঁচ মিনিট বসো, তারপর চলো আমরা ডক্টরের কাছে যাব। শোনো না, আজ যেতে হবে না। সবে তো ওষুধটা খেলাম,
আজকের দিনটা দেখে নি। শরীর খারাপ নিয়ে অবহেলা করাও ঠিক না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও, আমি চা করে আনছি। দুজনে চা খেয়ে তারপর বের হব, ঠিক আছে? ডক্টর রয় সুমনের প্রেশার মাপে, জ্বর দেখে। জিভটা বার করুন। সুমন জিভ বার করে। ঠিক আছে, আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করে আমাকে দেখিয়ে নেবেন। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেতে থাকুন। তারপর টেস্টের রিপোর্ট দেখে চেঞ্জ করব। জ্বর ছাড়া আপনার শরীরে কি আর কোনো অসুবিধা হচ্ছে? ভীষণ দুর্বল লাগছে, আর কয়েক মাস ধরে দেখছি হাড় আর শিরাগুলো মাঝে সাঝে ব্যথা করে। ঠিক আছে, আপনি এই ওষুধগুলো খান আর টেস্ট করিয়ে আমাকে দেখিয়ে নিন। ডাক্তারবাবু, প্রেশার কেমন দেখলেন? লো আছে, এটা অনেক সময় জ্বর হলে হয়। আর ও যে বলছে ওর হাড় এবং শিরা মাঝে মাঝে ব্যথা করে। ওটা নিয়ে এখনই কিছু বলছি না, আগে রিপোর্টটা দেখে নিই। আমার হাড় আর শিরার ব্যথার কথা ঝিলিককে আগে বলিনি বলে ও ভীষণ রেগে গেছিল। আমি কান ধরে সরি বলে ঝিলিককে শান্ত করি, কিন্তু এটা ভেবে আমার ভালো লাগছিল যে এই প্রথম ঝিলিক আমার ওপর রাগ করল। জীবনের দুর্যোগ শুরু হলো ডাক্তারের রিপোর্ট দেখার পর। তিনি জানালেন আমার ব্লাড ক্যান্সার। আমাদের দুজনের পায়ের নিচে থেকে মাটি সরে গেল, বুকের মধ্যে ঝড় শুরু হলো। মনে হলো জীবনের সব ওলট পালট হয়ে এক নিমেষে শেষ হয়ে গেল। সুমন ঝিলিক রিপোর্ট দেখিয়ে বাড়ি ফেরে। দুজনের মধ্যে রাস্তায় কোনো কথা হয়নি। সুমন দেখেছে ঝিলিকের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, আর সেই জল ঝিলিক মুখ লুকিয়ে বারবার হাতের রুমালটা দিয়ে মুছে নিচ্ছে। ব্লাড ক্যান্সার শোনার পরে সুমন আরও দুর্বল হয়ে পড়ে। সে বিছানায় এসে হেলান দিয়ে শুয়ে পড়ে। ঝিলিক রান্নাঘরে ঢুকে নিঃশব্দে কেঁদে ওঠে। সুমন বোঝে ঝিলিক কাঁদছে, তার চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ঝিলিক নিজেকে সামলে চোখের জল মুছে সুমনের কাছে আসে। সুমন তাড়াতাড়ি চোখের জল মুছে নিয়ে সুস্থতার অভিনয় করে। কোথায় ছিলে এতক্ষণ? বসো। আজ তোমার অফিসটা বন্ধ হলো? পাহাড়ে বেড়াতে যাব ভেবে অনেক ছুটি জমি রেখেছি, তাই ওটা নিয়ে অসুবিধা হবে না। শোনো, আমরা কদিনের মধ্যে ভেলোর যাব। আমি টিকিটের ব্যবস্থা করছি। ভেলুরে কেন? দেখো না, আমি আমি একদম সুস্থ আছি। আর তুমি তো শুনলে, ডাক্তার বলল আমার নাকি অ্যাডভান্স স্টেজ। তাই তাই যতদিন আছি। ঝিলিক বাকি কথা সুমনকে বলতে দেয় না, হাত দিয়ে সুমনের কথা বন্ধ করে। চুপ, একদম চুপ। আমি যা বলছি তুমি তাই করবে। সুমন তাকিয়ে থাকে ঝিলিকের মুখের দিকে, চোখে তার অশ্রু। ঝিলিক সুমনের মুখ থেকে হাত সরিয়ে সুমনের চোখের জল মুছিয়ে দেয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা ভেলোর গেলাম। ওখানেও নানা রকম টেস্ট করানো হলো। ওখানকার ডাক্তার বলল আমার অ্যাডভান্স স্টেজ, যাকে বলি আমরা লাস্ট স্টেজ। কোমা থেরাপি করলেই যে ভালো হয়ে যাব এরকম গ্যারান্টি ডাক্তাররা দিল না। ডক্টরদের সাথে আলোচনা করে ফাইনাল হলো 2 সপ্তাহ বাদে বাদে ব্লাড দিতে হবে। সে অবশ্য কলকাতার হসপিটালে হয়ে যাবে, ভেলোরে আসতে হবে না। প্রথম ব্লাড ওখান থেকেই নিলাম। আমরা ফিরে এলাম কলকাতায়। কিছুদিনের মধ্যেই শরীরের নানা অঙ্গে ব্যথা শুরু হলো, অসহ্য ব্যথা। ঝিলিক বেশ কিছুদিন
ছুটি নিয়েছিল, এরপরে ওকে কাজে যোগ দিতে হয়েছে। উপায় কি, সংসার তো চালাতে হবে। আমি তো কাজে যেতে পারি না, ব্যাংক ব্যালেন্সও শেষ বললেই চলে। সারাদিন ব্যথায় ছটফট করি, আর আমাদের জীবনের সব ঘটনাই ডায়েরিতে লিখি। এতে মন কিছুটা অন্যদিকে সরে থাকে। ঝিলিক বাড়ি ফেরার পর আমি চেষ্টা করি ব্যথা লুকাবার, কিন্তু এমন ব্যথা হয়েছে সেটা বেশিক্ষণ লুকাতে পারি না। ঝিলিক রান্না করছিল, ছুটে আসে। কি হলো, ব্যথা করছে? অ্যাক্টিং করছিলাম। তুমি আমাকে ছেড়ে অনেকক্ষণ রান্নাঘরে আছো, তাই একটু অ্যাটেনশন পাওয়ার জন্য অ্যাক্টিং। তোমার কষ্ট কোথায় হচ্ছে? সারা শরীরে, চার পাচ্ছি না ঝিলিক, সহ্যের বাইরে চলে যাচ্ছে। তুমি কি একটু ঘুমোবার চেষ্টা করবে? ঘুমের ওষুধ দেব? এখন ঘুমবো না, তবে রাতে ঘুম ভেঙে যাবে। ঝিলিক, প্লিজ, তুমি তুমি একটা পেন কিলার দাও। এত ঘন ঘন পেন কিলার খেলে শরীর আরো খারাপ করবে। প্লিজ দাও, আমি আর পাচ্ছি না। ঝিলিক উপায় না দেখে ওষুধের জায়গা থেকে পেন কিলার আর জলের বোতল সুমনকে দেয়। সুমন ক্ষুধার্ত মানুষের মতন ঝিলিকের থেকে ট্যাবলেট ছিনিয়ে নিয়ে জল দিয়ে গিলে ফেলে। সুমনের কষ্ট দেখে দুঃখে ঝিলিকের বুক ফেটে যায়, চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু। এ কি, তুমি কাঁদছো কেন? দুধ, কোথায় কাঁদছি? ঝিলিক শাড়ির আঁচল দিয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে নেয়। এরপর সুমনের পায়ের কাছে মুখোমুখি বসে। আমি ভাবছিলাম তোমার শরীর খারাপের কথা এবার বাড়ির লোককে জানানো উচিত। আমি আমি বাবা মায়ের 6 নম্বর বাচ্চা হতে পারি, কিন্তু কিন্তু এই অবস্থায় আমাকে দেখলে ওরা ওরা দুঃখ পাবে। কোনোদিনই তো ওদের কথা মতো কোনো কাজ করতে পারিনি। ওরা এসে চাইবে আমি সুস্থ হয়ে উঠি। এই কথাটাও তো রাখতে পারবো না। সুমন কথা বলতে গিয়ে কেঁদে ফেলে। ঝিলিক সুমনের দিকে তাকিয়ে থাকে আর চোখের জল ফেলে। সেদিন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু এমন বুকের হাড়ে যন্ত্রণা শুরু হলো যে ঘুমটা ভেঙে যায়। ঝিলিক তখন আমার পাশে ঘুমাচ্ছে। আমার কষ্ট পেতে দেখে দেখে কেঁদে ও ক্লান্ত হয়ে গেছে। ও যাতে টের না পায় এমনভাবে খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা ওষুধের বাক্স আর জলের বোতলটা তুলে পাশের ঘরে চলে গেলাম। এই ঘরটায় ঝিলিকের মা থাকত, কিন্তু এখনো ঝিলিক বেশ পরিপাটি করে গুছিয়ে রাখে। আমরা যেদিন ভাড়া বাড়ি ছেড়ে প্রথম ঝিলিকের বাড়ি এসে উঠলাম, সেদিন থেকে এই ঘরটা আমার পছন্দ। কিন্তু ঝিলিকের বক্তব্য এই ঘরে মা ছিল, তাই তোমার সাথে এই ঘরে শুয়ে আমি বাকিটা করতে পারবো না। বাকিটা মানে কি বোঝাতে চেয়েছিল তখন আমি বুঝেছি। তাই আমরা ঝিলিকের ঘরটাতেই থাকি। আমি বিছানার কভারখানা সরিয়ে ওষুধের বাক্স আর জলের বোতলটা পাশে রেখে
ছটফট করতে থাকলাম। ব্যথাটা কিছুতেই কমছে না। অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি সুমন যন্ত্রণায় ছটফট করতে থাকে, নিজের মুখ চেপে ধরে যাতে পাশের ঘরে ঘুমিয়ে থাকা ঝিলিক তার ব্যথার যন্ত্রণার আওয়াজ শুনতে না পায়। সুমন আর যন্ত্রণা সহ্য করতে পারছে না, অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। আমি পারছি না চুপ থাকতে। সে পাশে রাখা ওষুধের বাক্স থেকে দুটো ব্যথার ওষুধ নিয়ে গিলে নেয়, তারপর মুখ চেপে বিছানায় শুয়ে ব্যথা কমার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ব্যথা আয়ত্তে আসে, সে চোখ বুজে শুয়ে থাকে আর ভাবে, আমার জন্যই ঝিলিকের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই মেয়েটা ছোট থেকে দুঃখ পেয়ে বড় হয়েছে, এখন আমার জন্য আবার কষ্ট। না না না, ওর প্রতি আমি অন্যায় করতে পারি না। ওকে যে আমি বড্ড ভালোবাসি, ও আমার জন্য কষ্ট পাবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না, কখনোই না। সুমন ব্যস্ত হয়ে উঠে বসে। খোলা ওষুধের বাক্স থেকে ঘুমের ট্যাবলেটের বোতলটাকে খুলে মুখে ঢালতে যাবে, তাকে দরজার সামনে দাঁড়িয়ে ঝিলিক। সুমন থেমে যায়। থামলে কেন? খেয়ে নাও সব ট্যাবলেট। সকালে আর একটা বোতল নিয়ে এসে নয় আমি খেয়ে নেব। সুমন ওষুধের বোতলটা বিছানায় ছেড়ে দিয়ে কেঁদে ওঠে। সরি সরি ঝিলি, আমি তো ওকে শান্তি দিতে চেয়েছিলাম। ঝিলিক এগিয়ে যায়, সুমনের পাশে বসে। ফুলশয্যার রাতে কি কথা দিয়েছিলে মনে আছে? তুমি আমাকে একা ফেলে কোথাও যাবে না। এখন তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছিলে। সরি। আমি বুঝি তোমার খুব কষ্ট হয়। তোমাকে কষ্ট পেতে দেখে আমারও কষ্ট হয়। তোমার শরীরের কষ্ট আর আমার মনের কষ্ট। তাই তো আমি মরে যেতে চাইছি। বেশ তো, তোমার ইচ্ছে ছিল হানিমুন করতে পাহাড়ে যাওয়ার। আমরা না হয় আমাদের মরে যাওয়ার ইচ্ছেটা ওখানে গিয়ে পূরণ করি। ঝিলিকের কথা শুনে সুমনের কান্না থেমে যায়। তুমি কেন মরবে? তুমি আমায় কথা দিয়েছো, মৃত্যু এলেও তুমি আমায় একা রেখে যাবে না। এরপর আমরা চলে আসি এই শান্ত নিস্তব্ধ অব্বির জায়গায়। ঝিলিক জানতো আমি ডায়েরি লিখি, ওর কাছে আমার কিছুই লুকানো ছিল না। যেদিন আমরা পৃথিবী থেকে বিদায় নেব ঠিক করি, সেদিনও ডায়েরিটা পড়ে। বাহ, আমাদের জীবনটা তো বেশ গুছিয়ে লিখেছো। আমাদের জীবনটা তো গোছানোই ছিল, যদি এই মারণ রোগ না আসতো তবে। ঝিলিক সুমনকে কথা শেষ করতে দেয় না। আমি বলছিলাম এই ডায়েরিটা কোনো প্রকাশককে দিয়ে গেলে হতো না? সে হয়তো গল্পের বই বানিয়ে ছাপাতো। তবে তুমি একটা কাজ করো, কলকাতায় ফিরে যাও। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। সেদিন তুমি আমাকে একা ফেলে পালাচ্ছিলে। সুমন হঠাৎ শুয়ে পড়ে। কি হলো? আবার ব্যথা শুরু হচ্ছে? হ্যাঁ, ওষুধের এফেক্টটা বেশিক্ষণ থাকছে না।
এমন সময় সুমনের মোবাইল বেজে ওঠে। মনে হয় মা ফোন করেছে। ঝিলিক বেডের পাশের টেবিল থেকে সুমনের মোবাইল তোলে। বর্দা ফোন করেছে? দাও, কি বলছে শুনে। ধরো না। কেন? আসার আগে চিঠি লিখে ওদের সব জানিয়ে এসেছি, সাথে বাড়ির দলিলটাও পাঠিয়ে লিখেছি কোনোদিনও যদি আমার বাবার খোঁজ পায় তাকে যেন বাড়িটা ফেরত দিয়ে দেয়। চিঠিতে লিখেছো আমরা কোথায়? লিখেছি, না লিখলে ওরা জানবে কি করে? সেদিন রাতেই আমরা আত্মহত্যা করি, জানেন। মরার শেষ অবধি ওপরওয়ালার কাছে আমরা একটাই প্রার্থনা করেছিলাম, এরপরে আমরা দুজনে একসাথে যেন সম্পূর্ণ জীবনটা কাটিয়ে যেতে পারি। ও আর একটা কথা লিখে যায়, আমাদের মৃত্যুর দিনও আকাশে বাঁকা চাঁদ ছিল। আমাদের দুয়ারের হানিমুনে ফুলমুন আর দেখা হলো না। সঞ্জীব ডায়েরির শেষ পাতাটা পড়ে থেমে যায়। তার মনটা ভারী হয়ে আছে। মাধবী সঞ্জীবের পাশে বসে চোখের জল ফেলছে। এই ডায়েরিটা ওরা তোমাকে ইচ্ছা করেই দেখিয়েছে। ওরা জানে যে আমি একটা সংস্থার প্রকাশক। এই সময় দরজায় আওয়াজ হয়। এখন ভোর হয়ে গেছে। আশেপাশে পাখিদের কোলাহল শোনা যাচ্ছে। সঞ্জীব উঠে দরজা খোলে। আপনারা কি এখন চা খাবেন? হ্যাঁ, খেতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো, যে কাপলরা এখানে এসে সুইসাইড করলো তাদের বাড়ির লোকেরা কি এখানে এসেছিল? এসেছিল, কিন্তু পুলিশ বডি খুঁজে পায়নি। এত ডিপ খাত। তাছাড়া এখানে চিতাবাঘ আছে। বুঝেছি। ঠিক আছে, আপনি চা নিয়ে আসুন। এতক্ষণ আপনারা শুনছিলেন সুশান্ত সাহার লেখা গল্প নিশিরাত বাঁকাচাঁদ। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা। গল্প পাঠে ছিলাম আমি সুশান্ত। টাইটেল মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন ঝিলিক, শ্রাবণী মৈত্র, সুমন, গৌতম শিকারী, সঞ্জীব, সীমন্ত মৈত্র, মাধবী, স্বর্ণালী মৈত্র। বাকি অন্যান্য চরিত্র সুশান্ত। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station. 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 Mid-Century Audio Station.